সামনে যারা আছো তোমরা শিক্ষার্থীরা, আপনারা যারা শিক্ষকরা আছেন, এই এলাকার যারা গুরুজনরা আছেন, সবাইকে শুভ দুপুর। হুমায়ুন আহমেদের নাটক দেখেছো না বাবা? তোমরা দেখেছো? মা তোমরা দেখেছো? হুমায়ুন আহমেদের নাটকে কিছু পাগলি চরিত্র থাকে না? হ্যাঁ, ওই যে গায়ে কাদা মাখে পানির মধ্যে বসে থাকে, এই ধরনের বেশ কিছু পাগল চরিত্র থাকে। তো এই চরিত্রগুলো হুমায়ুন আহমেদ নিয়েছেন কিন্তু আমাদের পরিবেশ থেকে। তো আজকে আমি যার ডাকে এখানে এসেছি, তিনি একজন পাগল মানুষ। তার নাম কাজী হাসান, সোনারং তরু ছায়া স্বত্বাধিকারী। ওনার পাগলামি কি? উনি গায়ে মাটি মাখেন না, উনি পানিতে বসে থাকেন না, উনি শুধু গাছ লাগান। কোনো উপলক্ষ থাকলেও গাছ লাগান, বিশ্ব পরিবেশ দিবস হলেও গাছ লাগান, কোনো উপলক্ষ না থাকলেও গাছ লাগান। আসলে উনি উপলক্ষ খুঁজে বের করেন। উনি যে কোনো শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, যে কোনো মানুষের জন্মদিন উপলক্ষে উনি গাছ লাগান, যে কোনো মানুষের মৃত্যুর পর গাছ লাগান, কোনো কিছু যখন পান না, তখন কিছু পাচ্ছেন না, সেই উপলক্ষে একটা গাছ লাগান। তো এই পাগল মানুষটা যখন আমাকে কোনো আয়োজনে ডাকেন, পাগলামি, আমার কাছে মনে হয় যে এই গাছ লাগানোর পাগলামিটা একটা খুবই একটা ভালো পাগলামি, যেটা আমাদের প্রতিটা সুস্থ মানুষের মধ্যে থাকা উচিত। প্রতিটা মানুষের মধ্যে এই পাগলামির বীজটা ঢুকিয়ে দেওয়া উচিত, যেটা আমি ওনার ভেতরে আছে। তো ওনার অনুষ্ঠানে আসলে কোনো বিখ্যাত মানুষের প্রয়োজন হয় না আমার ধারণা, কারণ উনি বিখ্যাত মানুষ দিয়ে আসলে উনি অনুষ্ঠান করেন না। উনি অনুষ্ঠান করেন ওনার গাছ দিয়ে, ওনার পাগলামি দিয়ে এবং ওনার ভালোবাসা দিয়ে। তো ওনাকে ধন্যবাদ এরকম চমৎকার একটি আয়োজনের জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে নুহাশপল্লীকে এরকম একটি সম্মান জানানো হয়েছে। নুহাশপল্লী হুমায়ুন আহমেদ বানিয়েছিলেনই আসলে শুধু গাছ লাগাবার জন্য, এবং উনি সবসময় বলতেন যে এমন যদি নুহাশপল্লী গড়বার আগে যে এমন একটা জায়গা যদি ওনার থাকতো, এই যে জায়গার কথা শুনছি, বাচ্চাদের গাছ লাগানোর জায়গা নাই, বা স্কুলে গাছ লাগানোর জায়গা নাই, রাস্তার পাশে গাছ লাগানোর অনেক নিয়ম কানুন আছে, অনেক দিকে হাত পা বাঁধা। শুধু এই ঝামেলা থেকে বাঁচার জন্যই উনি বলেছিলেন, আমি ছোট্ট একটা জায়গা কিনবো, ছোট্ট একটা আমার জায়গা থাকবে যেখানে আমি বাগানে হাঁটবো, আর আমি বলতে পারবো যে বাংলাদেশে যত রকম গাছ হয়, ভেষজ, ফলজ, জলজ, যত রকমের গাছ হয়, সব গাছ একটা করে হলেও আমার এখানে থাকবে নুহাশপল্লীতে। এবং সেটা তিনি করে দেখিয়েছেন। মানে কাজী হাসান ভাইয়ের মতো খুব গাছ পাগল শুধু না, উনি অন্য আরো অনেক বিষয়ে পাগল। তো উনি সব গাছ লাগিয়েছেন। তারপর উনি মনোযোগ দিলেন যে দেশের বাইরে কি কি গাছ যেগুলো বাংলাদেশের আবহাওয়ায় লাগানো সম্ভব এবং গড়ে ওঠা, মানে সেটাকে বাঁচিয়ে রাখা, সেটার যত্ন করে সম্ভব। তারপর তিনি দেশের বাইরে থেকেও গাছ আনা শুরু করলেন এবং সেই গাছগুলো তিনি লাগালেন। এবং আমি সেলিম ভাইয়ের সাথে একমত যে তিনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, তাহলে অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তে যে গাছটি বাংলার মাটিতে আসলে টিকে থাকবে, সেই গাছটি ওইখানে থাকতো। অনেকগুলো গাছ আছে যেগুলো আসলে টেকেনি, যেমন উনি আফ্রিকান কিছু গাছ ওখান থেকে আনিয়ে উনি লাগিয়েছিলেন নুহাশপল্লীতে, সেগুলো আসলে বাংলাদেশের মাটিতে সেগুলো বাঁচতে পারে না, সেই গাছগুলো শুধু টেকেনি। ভালো কাজের যে কোনো একটা যখন সম্মাননা দেওয়া হয়, তখন অবশ্যই সেই ভালো কাজে আমরা আরো অনেক বেশি আগ্রহী হই। হুমায়ুন আহমেদ এখন নেই, কিন্তু তার অবর্তমানে নুহাশপল্লীর যারা তত্ত্বাবধানে আছেন, হুমায়ুন আহমেদের সমস্ত কর্মসঙ্গী যারা আছেন, ওখানকার সমস্ত কর্মসঙ্গীরা, তারা সেই বাগানের দায়িত্বে আছেন, তারা খুব যত্ন করছেন। এবং আমরা প্রতিনিয়ত আরো নতুন কি কি গাছ সেখানে লাগানো যায়, পুরনো কোন গাছটার একটু অযত্ন বা যত্নের পরেও কি রোগ হয়েছে, সেগুলো আমরা ঠিক রাখার চেষ্টা করি। গাছের কথা তো বললাম, এখন আমি গাছের পাশাপাশি আমাদের জয় মামুন ভাই আরো যে বিষয়গুলোর কথা বলেছেন সেগুলো একটু বলি। নুহাশপল্লীতে কিন্তু শুধু গাছের না, আমাদের পরিবেশের অন্যান্য যা, ওই যে বলছিলেন উনি, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুরই যত্ন হয়। নুহাশপল্লীতে মাছের যত্ন হয়। নুহাশপল্লীতে নর্মাল যে কুকুরগুলো, মানে সাধারণ রাস্তার কুকুর আমরা যাকে বলি, যেগুলো দেখে হয়তো বা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে এখন একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, হয়তো বা আমাকে কোনো ক্ষতি করেনি রাস্তার ওই কুকুরটা, তারপরে একটা লাঠি দিয়ে বাড়ি দিলাম।
অনেক সময় আমরা রাস্তায় দেখি গরম ভাতের মার বিড়ালের গায়ে ফেলে দেওয়া হয়। তাদের যতটাও কিন্তু আসলে নুহাশপল্লীতে খুব সুন্দর করে করা হয়। আর নুহাশপল্লীর কথা কেন বলবো, আমি তো মনে করি যে পরিবেশ পরিচিতি বলে একটা বিষয় ছিল আমরা যখন ছোট ছিলাম। আমি বাংলা মিডিয়ামের ছাত্র, এটা তো নিশ্চয়ই তোমাদেরও আছে, আছে না? পরিবেশ পরিচিতি আছে? আমি বাচ্চাদের কথা শুনতে চাই, টিচারদের না। আছে পরিবেশ পরিচিতি? তো সেখানে তোমাদেরকে নিশ্চয়ই প্রতিটি পোকা, কেঁচো, প্রত্যেকেরই যে আসলে কি কি কাজ আমাদের সমাজে বা আমাদের পরিবেশে কি কি কাজ, সমাজে না পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখবার জন্য প্রতিটি পোকামাকড়েরও আসলে একটা ভূমিকা আছে। হ্যাঁ, আমি কথা একটু এলোমেলো করে বলছি, দেখো বাবাদেরকে বলছি, আমি কথাগুলো বলছি ওদের দিকে তাকে, কারণ আমি দেখছি ছেলেরা ঠিক মতো কথা শুনছে না। ছেলেরা কথা শুনছে না। এখানে ওয়ালের উপরে যারা বসে আছে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। ওদিকে পাখা হাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, ও আর ওর পিছনের ছেলেটা নিজেদের মধ্যে গল্প করছিল। পুরো অনুষ্ঠানের মধ্যে অল্প কিছু ছেলে কথা শুনছিল। শুধুমাত্র এই কারণেই বোধহয় এই রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল মেয়েরা। আমি আবারও এই স্কুলের কোনো একটা অনুষ্ঠানে আসতে চাই, যে স্কুলে যেই অনুষ্ঠানে আমি দেখবো যে ছেলেরাও পুরস্কার পাবে। মনোযোগী হতে হবে। হ্যাঁ, ঠিক আছে? হবে তো? হ্যাঁ, অনেকগুলো কথা কিন্তু আসলেই আজকের অতিথিরা বলেছেন, সব গুরুত্বপূর্ণ কথা, শুধু গাছের কথা বলেননি কিন্তু। হ্যাঁ, আমি জানি যে অনেকেই হয়তো বা অনেক বিষয়ে জ্ঞান নেই, কিন্তু ফেসবুক সবার আছে, আছে না? ফেসবুক তোমাদের সবার? জি না? আচ্ছা, তাহলে তো খুব ভালো। ফেসবুকে দেখি যে গরম বাড়লেই সবাই বলে 100টা গাছ লাগাবো, কোটি কোটি গাছ লাগাবো। ওই ফেসবুকেই গাছ লাগায়, কেউ আর মাটিতে লাগায় না। তো এখন যেহেতু সুযোগ পাওয়া গেল, আমাদের চেয়ারম্যান সাহেব উনি মানে কতটা সহজ করে দিয়েছে, ওনার কাছেও যেতে হবে না, উনি গাছ এখানে পাঠিয়ে দেবেন। তাহলে গাছ লাগানোর জায়গা আগামী 7 দিনের মধ্যে খুঁজে বের করে ফেলতে হবে। নিজে প্লাস্টিকের চিপসের প্যাকেট ফেলবো না তার মানে আমি বেঁচে গেলাম না। আমি শুধু ফেলবো না তা না, আমি পড়ে থাকতে দেখলে আমি ওটা তুলে নেব, তুলে নিয়ে একটা জায়গা মতো ফেলবো। হ্যাঁ, সেটা হওয়া উচিত। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটি 21শে পদক পেয়েছে। এই প্রতিষ্ঠানটির নাম বিদ্যানন্দ। নাম শুনেছো তোমরা? কেউ কি শুনেছো? শুনলে একটু হাত তুলো তো, কারা কারা শুনেছো? উপরে হাত তুলতে হবে, অর্ধেক তুললে হবে না। হ্যাঁ, আচ্ছা, অল্প কয়েকজন নাম শুনেছো। আমি আশা করব যে তোমরা আজকে একটু গুগল ইউজ করতে জানো নিশ্চয়ই, একটু গুগল করে বিদ্যানন্দের নামটা দেখবে যে তারা কি কি কার্যক্রম করে। তারা বিদ্যানন্দ ফাউন্ডেশন, তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। যেমন সেন্ট মার্টিনে কিন্তু একটা প্লাস্টিক ফেললে বা যে কোনো কিছু ফেললে সেটা সাগরে গিয়ে মেশে এবং পরিবেশ দূষণ হয়। শুধু পরিবেশ না, সাগরের মাছগুলোর ক্ষতি হয়, সাগরের মাছ থেকে পরিবেশের ক্ষতি হয়, আমরা মাছ পাই না, পুরো ইকোসিস্টেমের ক্ষতি হয়। তো তারা কি করে? তারা বছরে 2বার বা 3বার ওনারা চলে যান সেন্ট মার্টিনে। সেখানে ওনারা প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট এগুলো ওনারা পরিষ্কার করেন। কিন্তু ওনারা পরিষ্কার করেন, আমরা বেড়াতে গিয়ে আবার ফেলি, আবার ওনারা পরিষ্কার করেন, ওখানকার জনগণ আবার ফেলেন। তখন ওনারা একটা নিয়ম করে দিলেন যে যত কেজি প্লাস্টিকের প্যাকেট কিংবা বোতল জমা দিতে পারবে সেই হিসেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। যেমন 10 কেজি প্লাস্টিকের প্যাকেট দিলে 1 কেজি চাল পাওয়া যাবে, 5 কেজি প্লাস্টিকের প্যাকেট পেলে আধা কেজি পেঁয়াজ পাওয়া যাবে, এরকম একটা নিয়ম করে দিল। সেই নিয়মের কারণে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিকের এই বালুর উপরে প্লাস্টিক পড়ে থাকা একদম কমে গেছে। আমার মনে হয় এরকম কোনো কিছু আমরা প্রথম থেকে শুনছিলাম, খারাপ একটা এলাকা, খারাপ একটা গ্রাম। এই খারাপ গ্রামটার মধ্যে তো চমৎকার চমৎকার সব ঘটনা ঘটে গেছে অলরেডি। এখান থেকে আমরা মোহনাকে পেয়েছি, যে একটা গাছ বাসায় না লাগিয়ে চুরি করে স্কুলে লাগিয়েছে, সেই গাছটা ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং মোহনা যখন আজ থেকে 15-20 বছর পরে এই এলাকারই কোনো একটা জনপ্রতিনিধি হবে বা কোনো একটা পুলিশের অফিসার হবে বা কোনো একটা টিচার হবে, কোনো একটা বিচারক হবে, তখন সবাই বলবে এটা আমাদের মোহনা আপা লাগিয়েছে। হ্যাঁ, এই একটু পচা পচা গ্রামেই অনেক ভালো ভালো কাজ হয়ে যাচ্ছে। তো এই গ্রামের অনেক ভালো ভালো কাজ, ইউনিয়নে অনেক ভালো ভালো কাজ আরো হবে এবং তোমরাই খুঁজে খুঁজে নতুন নতুন
নিয়ম বের করো যে কি করলে আমরা পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা করব। আমাদের বড়রা রক্ষা করে নাই, ওই দোষারোপ করে লাভ নাই। বাবারা এদিকে শুনতে হবে, একজন অতিথি যাচ্ছেন, ওনার কাজ আছে, ওটা দেখাচ্ছে যেই কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো শুনতে হবে। মনে থাকবে না কিন্তু একটু মাথায় থাকবে। হ্যাঁ, নিজেরা খুঁজে বের করো। এবং আমি রচনা প্রতিযোগিতার প্রথম যিনি হয়েছেন তার রচনাটা পাঠ করতে আগ্রহী, আমাকে দিয়ে দিলে আমি পাঠ করব। আমি আসলে জানতে চাই যে মানে শুধু বইয়ের কথা আছে নাকি নিজের কিছু কথা আছে, সৃজনশীল কোনো কথা আছে? হ্যাঁ, সৃজনশীল বুদ্ধি বের করো যে কিভাবে আসলে আমরা যেই বিষয়গুলো, যেই বস্তুগুলো পরিবেশের দূষণ করে সেগুলোর হাত থেকে আমাদের এলাকাটাকে আমরা রক্ষা করব। ঠিক আছে? আর সবশেষে চমৎকার সব কথা বলার জন্য আমি জয় মামুন এবং রফিকুল্লাহ সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো আমি ভেবে রেখেছিলাম বলবো, কিন্তু আপনারা বলার পরে এখন বললে মনে হবে নকল করছি, এটা বললাম না। আর আমাদের পাগলা ভাই কাজী হাসান, ওনাকে অনেক ধন্যবাদ। আমি হুমায়ুন আহমেদের সঙ্গে যখন ওনার সাথে দেখা হয়েছে তখন আমি ওনাকে দেখেছি। এর পরবর্তীতে যখন তিনি হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একবার কতগুলো গাছ লাগাবেন, তখন আমার অফিসে গিয়ে গাছ দিয়ে আসলেন, তখন দেখেছি। এর পরবর্তীতে আমি সোনারং তরু ছায়ার কোনো একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে ওনাদের উদ্যানে গিয়েছি, তখন দেখেছি। আজকে দেখলাম। এর মাঝখানে কেটে গেছে প্রায় 15-20 বছর। আমার মনে হয় ওনার বয়স বাড়ছে না, ওনার বয়স কমছে, কারণ ওনার উদ্যমের কারণে হয়তোবা চুলে একটু পাক ধরে নাই। আমার মনে হয় গাছের সঙ্গে থাকলে মনে হয় বয়স কমে। তো তোমরাও গাছের সঙ্গে থাকো, তোমরাও তরুণ থাকো। আমরা সবাই গাছকে ভালোবাসি। গাছকে আমাদের কষ্টগুলো, গাছ এমনিতেই আমাদের অনেক কষ্ট নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়। তো গাছের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলি এবং কাজী হাসান ভাইয়ের মতো আমরা সবাই তারুণ্যের ঝলমল। সবাইকে শুভকামনা।